নীলি ব্রিমুর অশ্রুসজল চোখে ফাইলটার দিকে নির্বিশেষ চেয়ে রইল। অসহনীয় যন্ত্রণায় শরীর বিবশ হয়ে আসছে তার। নিদারুণ মর্মপীড়ায় বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। জ্ঞান ফেরার পর থেকে একবারও রেজওয়ানের দেখা পায়নি সে। জাহিদের কাছে শুনেছে রেজওয়ানি অপারেশনের সব ব্যবস্থা করেছে, এখন আবার এই ফ্লাইটের কাগজপত্র। নীলি কিছুতেই নিজের মনকে শান্ত রাখতে পারছে না। বারবার মনে হচ্ছে রেজওয়ানের সঙ্গে অন্তত একটাবার দেখা করতে পারলে অনুতাপের বোঝাটা কিছুটা হলেও হালকা হতো। রুগ্ন গলায় বলল, আপনার স্যার হসপিটালে আসেন নাই জাহিদ ভাই? অপারেশনের দিন ছিল। এরপর আর আসেন নাই? স্যার এখানে নেই ম্যাম। মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছেন আপনার খেয়াল রাখতে। বলেছেন আপনি যদি মিস্টার রেজার নামে কোনো ধরনের মামলা করতে চান তাহলে আমি যেন আপনাকে সাহায্য করি। টাকা পয়সার ঝামেলা স্যার সামলে নেবে। নীলির মস্তিষ্কে বার ফাঁকা হয়ে গেল। জাহিদের কথাগুলো ঠিক কী রিয়াকশন দেবে বুঝে উঠতে পারল না। শূন্য দৃষ্টিতে জাহিদের মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। চোখের পানি গলগল করে বেরিয়ে পড়ল। এত কষ্ট, এত গ্লানি নিয়ে সে কেন বেঁচে আছে? রোজ এত মানুষ মরে, সে কেন মরে না? কেন নীলি যেই ডাল আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই ডালই ভেঙে পড়ে? এত লজ্জা নিয়ে বেঁচে থাকার চাইতে তো মরে যায় ভালো। যাকে সে নিজের ভালোবাসার মানুষের চাইতে বেশি বিশ্বাস করেছে, বন্ধুর মর্যাদা দিয়েছে, সেই তাকে অসহায় অবস্থায় ফেলে চোরের মতো পালিয়ে গেল। নিজের প্রতি ঘৃণা হচ্ছে নীলির, অসম্ভব ঘৃণা হচ্ছে। তার ঠাঁই কোথাও নেই। চোখের পানি মুছে নিজেকে স্থির করে নিল। তারপর ম্লান হেসে বলল, আপনার স্যার আমার জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো জাহিদ ভাই। ওনাকে বলবেন নীলি তার কাছে কৃতজ্ঞ। আর আমি মিস্টার রেজার নামে কোনো মামলা করব না। যদি সম্ভব হয় আপনি একবার আমাকে বাবার কাছে নিয়ে চলুন। জাহিদ মনে মনে বিরক্ত হলো। এই সুযোগ ছিল রেজাকে আচ্ছা মতো সাহায্য করার। নীলি মামলা করতে রাজি হলে রেজান কিছুতেই ওকে ছাড়ত না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মামলায় 14 শিকের ঘানি টানাতো। কিন্তু এত কিছুর পরেও রেজার প্রতি নীলির শীতল মনোভাব জাহিদকে বিরক্ত করলো। নীলিকে অপেক্ষা করতে সে বেরিয়ে গেল রিলিজের কাগজপত্র জোগাড় করতে। এদিকে গতকালই তিন্নিকে দেখে এসেছেন ফুয়াদের বাবা মা। মেয়ে ওনাদের পছন্দ হয়েছে। এবার ফুয়াদের মতামতটা জানা প্রয়োজন। ছেলেকে নিজের ঘরে ডাকলেন ফুয়াদের বাবা আহমেদ শফিক। ফুয়াদ নিজের ঘরে বসে অফিসের ফাইল রেডি করছিল। বাবার ডাক শুনে হাতের কাজ ফেলে বেরিয়ে গেল। বাবা ডেকেছো? হ্যাঁ বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ফুয়াদ খাটের ওপর বাবার মুখোমুখি বসলো। মনে মনে ধারণা করে নিল বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে ডেকেছেন আহমেদ শফিক। তার ধারণা একেবারে নির্ভুল প্রমাণ করে দিয়ে আহমেদ শফিক গলা ফেকারি দিয়ে বললেন, গতকাল তোমার ফুফুর বাসায় তার পছন্দের পাত্রীকে দেখে এসেছি আমি এবং তোমার মা। এই বিষয়ে তুমি কি জানো? হ্যাঁ মা বলেছে। যাই হোক, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, দেখতে শুনতে মাশাল্লাহ, কিন্তু বিয়েটা তোমার, তাই তোমার মতামত জানা সবচাইতে বেশি প্রয়োজন। তোমার যদি কোনো আপত্তি থাকে বলতে পারো। ফুয়াদ চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। আহমেদ শফিক ছেলেকে চুপ থাকতে দেখে আশ্বস্ত করে বললেন, তুমি নির্দ্বিধায় নিজের মতামত জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমি আর তোমার মা তোমার মতামতের বাইরে কিছুই করব না। তুমি হয়তো ভাবছো তুমি অমত করলে তোমার ফুপু মনে কষ্ট পাবে কিংবা বাবার সঙ্গে ফুপুর সম্পর্ক খারাপ হয়ে যাবে। তেমন কিছুই না। তোমার ফুপু বুঝবেন, প্রয়োজনে আমি তার সঙ্গে কথা বলবো, কিন্তু তুমি মনের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না। ফুয়াদ ভেবেচিন্তে কোনো কুল কিনারা পেল না। 3 দিন ব্যাপারে সে ভালো খারাপ কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। শায়লা মুরসালিন জান প্রাণ দিয়ে বলেছে তিন্নি ভালো, বাবা মায়েরও পছন্দ হয়েছে। কিন্তু রাস্তায় সেদিন তিন্নি যে আচরণ করেছে তাতে কোনো দিক দিয়েই তাকে শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে বলে মনে হচ্ছে না ফুয়াদের। আবার সামান্য একটা কারণ নিয়ে বিয়েটা ভেঙে দিতেও মন টানছে না। উপায়ন্তর না পেয়ে ভাগ্যের উপর ছেড়ে দিল সে। নিজেকে স্থির করে নিয়ে বলল, তোমাদের পছন্দ হলেই হবে, আমার আপত্তি নেই। শফিক সাহেব খুশি হলেন, বললেন, তবে আমি আত্মীয় স্বজনদের সবাইকে জানাই, বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। ফুয়াদ ঘাড় কাত করে সায় জানালো, এত ভেবে লাভ নেই। সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। হতে পারে সত্যি তিন্নির সম্পর্কে তার ধারণা ভুল। তারা দুজনে সত্যি একে অপরের জন্য উপযুক্ত।
বিয়ের সব প্রস্তুতির মাঝে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এঙ্গেজমেন্টের দিনই তিন্নির সঙ্গে ফুয়াদের বিয়েটা হয়ে গেল। কথা ছিল আগে এঙ্গেজমেন্ট হবে, তারপর আত্মীয় স্বজনরা সবাই এলে বড় করে বিয়ের অনুষ্ঠান করা হবে। কিন্তু গন্ডগোল পাকালেন তিন্নির নানু ভাই মোহাম্মদ আতাহার আলী। এঙ্গেজমেন্টের দিন বৃদ্ধ বেঁকে বসলেন। তার এক কথা, এঙ্গেজমেন্ট যদি হয় তাহলে বিয়েও হতে হবে, নইলে দুটোর একটাও হবে না। তিনি আগেকার দিনের মানুষ, শুধুমাত্র এঙ্গেজমেন্টের ওপর ভিত্তি করে ছেলেপক্ষকে বিশ্বাস করতে পারলেন না, তাই নিজের পক্ষে যুক্তি দাঁড় করালেন। এঙ্গেজমেন্টের পর আল্লাহ না করুক কোনো কারণে যদি ছেলেপক্ষর সাথে মেয়ের পরিবারের কোনো ঝামেলা হয়, তখন মেয়ের কি হবে? তখন যে ছেলেপক্ষ কোনো একটা বাহানা মারিয়ে বিয়েটা ভেঙে দেয়, কে নেবে তার দায়ভার? ক্ষতিটা তো মেয়েরই হবে। সবাই তো বলবে মেয়ের বিয়ে ভেঙে গেছে, তখন কেউ আর বুঝবে না এটা সামান্য একটা এঙ্গেজমেন্ট। ফুয়াদের সঙ্গে আসা আত্মীয়রা জোর দিয়ে বললেন এসব কিচ্ছু হবে না, আহমেদ শফিকের কথার দাম আছে, তিনি এক কথার মানুষ, দুনিয়া উল্টে গেলেও তার কথার নড়চড় হয় না। কিন্তু আতাহার আলীকে কিছুতেই মানানো গেল না, তিনি নিজের সিদ্ধান্তে অটল। এদিকে মুরব্বী মানুষ, লজ্জায় তার মুখের ওপর কথাও বলতে পারছেন না মেয়ে আর মেয়ের জামাই। লেগে গেল দুপক্ষের মাঝে বাগবিতণ্ডা। মেয়ে পক্ষ বলছে এঙ্গেজমেন্ট হলে বিয়ে এখনই হবে, আতাহার আলী একদম ঠিক বলছেন। এদিকে বরপক্ষ বলছে আত্মীয় স্বজন ছাড়া এভাবে বিয়ে হয় না, এটাকে লোকে চোরাই বিয়ে বলে। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যেত যদি না শেষ মুহূর্তে ফুয়াদের বাবা আহমেদ শফিক মুখ খুলতেন। তিনি মজলিসের মাঝখানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন বিয়ে আজই হবে, কিন্তু বউ এখন তুলে নেওয়া হবে না, বউ তোলা হবে অনুষ্ঠানের পর। তার একমাত্র ছেলের বউ, তিনি সাজিয়ে গুছিয়ে বউ ঘরে তুলতে চান। এরপর আর কেউ অমত করল না, কাজে ডেকে সাদামাটাভাবে বিয়ে পড়ানো হয়ে গেল। ফুয়াদ এবং তিন্নি দুজনে কেউই এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত ছিল না। তারপর দুপক্ষের ঝামেলার কারণে আলাদাভাবে কথা বলারও সুযোগ পায়নি। সব মিলিয়ে এক হজরলব অবস্থা। শেষে যাওয়ার সময় ফুয়াদের এক খালাতো বোন বুদ্ধি করে তিন্নির নাম্বার জোগাড় করে নিল ফুয়াদের দেওয়ার জন্য। তিন্নির কানের কাছে মুখ নিয়ে বলল, চিন্তা করো না ভাবি, আজ রাতে বয়ের সঙ্গে কথা বলিয়ে দিব। তিন্নির কাছে সেদিন রাতে কোনো ফোন এলো না, এ নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথাও ছিল না। মেহমানরা চলে যাওয়ার পরপরই ফ্রেশ হয়ে ঘুমাতে চলে গিয়েছিল সে। সকাল থেকে বিয়ের ঝামেলায় দুরন্ত নিরিবিলি বসার সুযোগও হয়নি। সারাক্ষণ চিৎকার চেঁচামেচিতে কানের তালা ফেটে যাওয়ার উপক্রম। তাই সুযোগ পেয়ে আর দেরি করেনি, নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তারপর এক ঘুমেই রাত পার। পরের দিন নিতান্ত কৌতূহলবশতই ফোনে কোনো আননোন নাম্বার থেকে কল এসেছে কিনা চেক করলো। আসেনি দিকে আর বেশি মাথা ঘামালো না। ফোন এলো দুদিন পর সন্ধ্যার সময়। তিনি তখন নিজের ঘরে বসে চুল আঁচড়াচ্ছিল। এমন সময় ফুয়াদ ফোন করলো, কিন্তু সংকোচ আর অস্বস্তিতে ঠিকমতো কথা বলতে পারেনি তিনি। সে নিজেও বুঝতে পারছিল না কেন তার এমন অস্বস্তি হচ্ছিল। ফুয়াদ খুবই সাধারণ কথাবার্তা বলেছে, এতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। তাছাড়া তিনি বিয়েটা করেছে কেবল করতে হবে বলে, এছাড়া আর অন্য কোনো এক্সপেকটেশন তার নেই। ইমোশন তো বহু দূরের কথা। শেষমেশ ফুয়াদের কথার মাঝখানেই ফোন কেটে দিয়েছে সে। ফুয়াদ কল ব্যাক করলো, কিন্তু রিসিভ করলো না। দুদিন বাদে ফুয়াদ বাসায় এলো দেখা করার জন্য। দুপক্ষের আত্মীয় স্বজনরাও তাই চাইছিল। বউ উঠিয়ে নেওয়া হয়নি তো কি হয়েছে, ফুয়াদ তো আসা যাওয়া করতে পারে। স্বামী স্ত্রীর মিল মহব্বতও তো একটা ব্যাপার আছে। ফুয়াদ নিজেরও মনে হচ্ছিল তিন্নির সঙ্গে দেখা করা প্রয়োজন। আর কিছু না হোক, অন্তত কথাবার্তা সহজ করার জন্য হলেও প্রয়োজন। ঘুম ঘুম চোখে আড়মোড়া ভাঙল তিন্নি। সামনে চেয়ারে বসা ফুয়াদকে দেখে চমকে গেল। স্বপ্ন দেখছে ভেবে চোখ কসলানো। ফুয়াদ সুতির কাজ করা একটা ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। নতুন জামাই লাগছে তাকে। ফোনে নিউজ পিস কল করছিল সে। তিন্নিকে চমকাতে দেখে হালকা হাসলো। ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, তুমি খুবই সুখী একজন মানুষ, কারণ তোমার ঘুম ভালো হয়। তিন্নি সোজা হয়ে বসলো। তার পরনে একটা বেগুনি সালোয়ার কামিজ, নাকফুল চুড়ি সব খুলে রেখে দিয়েছে। ফুয়াদকে দেখে সেগুলোর কথা মনে পড়ল। খাটের পাশে ড্রেসিং টেবিল, টেবিলের ওপর চুড়ি রাখা আছে। চিকন দেখে দু কাছে চুড়ি পরে নিল সে। এলোমেলো চুলগুলো হাত কোপা করে বেঁধে বলল, কখন এসেছেন? 8 ঘন্টার মতো হবে। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসি। বসেই তো আছি। তোমার কাজিনরা জোর করে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে। ঢুকে থেকে তুমি ঘুমাচ্ছ। কয়েকবার ডেকেছি, সারা শব্দ করছিলে না দেখে আর ডিস্টার্ব করনি। আমার ঘুমটা গাঢ়, ঘুমালে হুঁশ থাকে না। তিনি ফোন বের করে তাসলিমা বেগমকে ঘরের দরজা খুলে দিতে বলল। তার কাজিনগুলো ভয়ানক অসভ্য, ওদেরকে বললে খুলবে না।
তাই বাধ্য হয়ে তাসলিমা বেগমকে ফোন করেছে। তাসলিমা বেগম এসে দরজা খুলে দিয়ে গেলেন। তিনি ঘর ছেড়ে বেরোনোর সময় জিজ্ঞেস করলো, কি খাবেন, চা না কফি? যদিও এখানে আসার পর একবার নাস্তা করেছে ফুয়াদ, কিন্তু এই মুহূর্তে এক মগ কফি ভীষণ প্রয়োজন। অনেকক্ষণ বসে থাকার ফলে শরীরে ঝিমুনি এসে গেছে। তিন্নির প্রশ্নের জবাবে হাসি মুখে বলল, কফি। মিনিট 5 বাদে কফি নিয়ে পুনরায় ঘরে প্রবেশ করলো তিন্নি। কফির মগটা ফুয়াদের হাতে তুলে দিয়ে খাটের ওপর বসলো। ফুয়াদ কফিতে চুমুক দিয়ে বলল, কফি ভালো হয়েছে। তিন্নি জবাব দিল না। ফুয়াদ ঠিক কী উদ্দেশ্যে এই বাসে এসেছে সে জানে না। স্বামীর অধিকার প্রয়োগ করতে নাকি শুধু গল্পগুজব করতে। যাই হোক, আপাতত দুটোর একটাতেও ইন্টারেস্ট নেই তিন্নির। কিছুদিন নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। আসলে বিয়েটা এত হুট করে হয়ে গেছে যে আত্মীয় স্বজন কাউকে ঠিক মতো জানানো হয়নি, তাই একটু ঝামেলা চলছে বাসায়। তোমাকেও ঠিক মতো সময় দিতে পারছি না। সমস্যা নেই, আপনি আগে বাসার সমস্যার সমাধান করুন। বোঝার জন্য ধন্যবাদ। ফুয়াদ কফির মগ রেখে উঠে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে সময় দেখলো। রাত বেশি হলে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে। তাছাড়া ফেরার পথে এক বন্ধুর সাথেও দেখা করার কথা আছে। তাসলিমা বেগমের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি দূরত্ব বজায় রেখে কিছুটা দূরে সরে দাঁড়ালো। ফুয়াদ ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে তিন্নির দিকে চাইল। তার দাঁড়ানোর ভঙ্গি যথেষ্ট আড়ষ্ট। ফুয়াদ সপ্রতিভ হাসল, বলল, তুমি কি আমাকে দেখে বিব্রত হয়েছো? তিনি চুপ করে রইল। ফুয়াদ জবাব না পেয়ে নিজে থেকেই বলল, হয়ে থাকলে আমি সরি। আমার আসলে ফোন করে আসা উচিত ছিল। ট্রাস্ট মি, তোমাকে বিব্রত করার কোনো ইন্টেনশন আমার নেই। আই অ্যাম এক্সট্রিমলি সরি। তিনি এবারেও জবাব দিল না। এই মানুষটার সঙ্গে সেদিন রাস্তায় ঝগড়া হয়েছে তার। যদিও ঝগড়াটা একতরফাই ছিল। ফুয়াদ দোষ স্বীকার করে চুপচাপ মিটমাট করার চেষ্টা করেছে কেবল। রাগ যা করার তিনিই করেছে। কিন্তু প্রথম পরিচয়ের পর থেকে এই পর্যন্ত এই লোকটাকে কোনোভাবেই ভায়োলেন্ট মনে হয়নি তার। তবুও কেন সে স্বাভাবিক হতে পারছে না? এই প্রশ্নের উত্তর তিনি নিজেরও জানা নেই। এই মানুষটার সঙ্গে সে আদৌ স্বাভাবিক হতে পারবে কি না তাও জানে না। প্রসঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলল, বিব্রত না, আমি আসলে একটু অন্যমনস্ক। আপনি কি আজ থাকবেন? হঠাৎ মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই ভীষণ লজ্জায় পড়ল তিনি। মনের ভয় তার মুখে প্রকাশ পেয়ে গেছে। ফুয়াদ কি বুঝেছে কে জানে। সে খুব স্বাভাবিকভাবেই বলল, না, আজকে তোমার সঙ্গে পরিচিত হতে এসেছি। বিয়ের দিনও ঠিক মতো কথা বলতে পারিনি। তিনি পূর্বোক্ত প্রশ্নটা ধামাচাপা দিতে বলল, না, আসলে মা আপনার জন্য রান্না করছে তো তাই। ফুয়াদ খানিকটা চিন্তায় পড়ে গেল। এখন সবে 8:30 বাজে। ডিনার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে বন্ধুর সঙ্গেও দেখা করতে হবে। চিন্তিত মুখে বলল, চলো তো মা কি করছে দেখি। গিয়ে দেখলো তাসলিমা বেগম সত্যি চুলোয় রান্না বসিয়ে দিয়েছেন। নতুন জামাই কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। ফুয়াদও জোর দিয়ে না করতে পারল না। অভদ্রতা দেখায়। বাধ্য হয়ে থেকে গেল। বন্ধুকে ফোন করে জানিয়ে দিল আজকে দেখা করতে পারবে না। এদিকে অনেকক্ষণ বাদে তিন্নির কাজিনটা সুযোগ পেয়ে দুজনকে জেরা শুরু করে দিল। এতক্ষণ দরজা বন্ধ করে কি করেছে তারা, এই নিয়ে নানা রকম লজ্জাজনক প্রশ্ন। তিন্নি ইচ্ছে করে চুপ করে রইল। এই লোক কি বলে সেটা শুনতে চায় সে। ফুয়াদ মুচকি এসে বলল, তোমাদের আপুকে গান শোনাচ্ছিলাম। সবাই একসঙ্গে প্রশ্ন করলো কি গান। ফুয়াদ দুষ্টু মিষ্টি হাসলো। অনেকটা কবিতা আবৃত্তির সুরে গেয়ে উঠল সে। একলা পাইছি হেতা পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিয়ারে রাখিয়ে আমার শালিকা গণে, আশপাশে খেলবো রে শ্যাম। তার গান শুনে তিন্নি কাজিনরা সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে পড়লো। তিন্নিকে টিপ্পনি কেটে বলল, তোমার বর কিন্তু ভীষণ দুষ্ট আব্বু। লজ্জায় মুখ ফিরিয়ে নিল তিন্নি। সে ভেবেছিল ওদের সঙ্গে পেরে উঠবে না ফুয়াদ, লজ্জায় কাচুমাচু করবে। কিন্তু এখন তো দেখছে উল্টো মজা নিচ্ছে এই লোক। যতক্ষণ ছিল ফুয়াদ সবার সঙ্গে দুষ্টুমি করে কাটিয়েছে। তিন্নি কেবল চুপচাপ বসেছিল। এমন পরিস্থিতিতে বসে থাকা ছাড়া আর কিছু করার ছিল না তার। উঠে গেলে অভদ্রতা হতো, আবার কথা বলতেও সংকোচ লাগে, তাই চুপচাপ বসেছিল। এরপর থেকে মোটামুটি ওই বাসায় আসা যাওয়া হয় ফুয়াদের। তিনি যদিও পুরোপুরি ফ্রি হতে পারেনি, তবে টুকটাক কথাবার্তা বলে এখন। ফুয়াদ অফিস থেকে এসেছে 1/2 ঘন্টা হয়েছে। ফ্রেশ হয়ে বেডরুমে শুয়ে টিভি দেখছিল। তিন্নি শাশুড়ির সঙ্গে রাতে রান্নাবান্না সেরে ঘরে এলো। তিন্নি ঘরকন্যা দেখলে সত্যি বোঝার উপায় নেই এই সংসারে তার অনাগ্রহ। শাশুড়ির সঙ্গে রান্না করা, শ্বশুরের ওষুধপত্রে খেয়াল রাখা, সময় মতো ফুয়াদের সব কিছু রেডি রাখা, এসব দেখে যে কেউই ভাববে বাড়ির আদর্শ বউ সে। 2 মাস হয়েছে কেবল এই সংসারে এসেছে। এর মাঝে সবার মন জয় করে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত তিন্নি।
দিনের পর দিন সবার সঙ্গে মিথ্যে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে সে। ভেতরে ঢুকে এসে দেখলো টিভি খামোখা চলছে, দেখার কেউ নেই। ফুয়াদ ফোন নিয়েই ব্যস্ত। এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিতে নিতে বলল, নিচে খেতে ডাকছে। ফুয়াদ ফোন থেকে চোখ তুলল। তিন্নিকে সামনে দাঁড়ানো দেখে ভ্রুজোড়া অটোমেটিক কুঁচকে গেল তার। প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আজকে এত তাড়াতাড়ি? কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, মা খালাম্মার বাসায় যাবেন, তাই সবাইকে তাড়াতাড়ি ডেকে দিন। ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো ফুয়াদ। স্মিত হেসে বলল, ঠিক আছে চলো। আমি খাবো না, আপনি যান। কেন খাবে না কেন? শরীর খারাপ? শরীর ঠিক আছে, খিদে নেই, আপনি যান। ফুয়াদ জোরাজুরি করলো না, চুপচাপ খেতে চলে গেল। তিন্নি বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজকে মনটা বড্ড অস্থির হয়ে আছে। ছুটে পালিয়ে যেতে মন চাইছে এই দম বন্ধকর সংসার জীবন থেকে। অন্ধকারে চোখ দিয়ে গলগল করে পানি পড়ছে তার। এতগুলো দিন হয়ে গেছে, অথচ ফুয়াদের সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছে না সে। বারবার মনে হচ্ছে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ফুয়াদ ঠকাচ্ছে, নিতে ভালো থাকার অভিনয় করেছে। তিনি মাঝে মাঝে মনে হয় ফুয়াদ অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে থাকে। ইচ্ছে করেই তিনি নিজের মতো করে থাকতে দিচ্ছে সে। এদিকে খেতে বসে আজকে আর ফুয়াদ ভাবছে কখন রুমে যাবে সে। এই প্রথম তিন্নিকে একা ফেলে খেতে চলে এসেছে ফুয়াদ। গত 2 মাসে এমনটা কোনোদিনও হয়নি। তাই তার দৃঢ় বিশ্বাস আজকে তিন্নির কাছ থেকে একটা না একটা রিয়াকশন সে পাবেই পাবে। কারণ অতিরিক্ত কেয়ার পেলে মানুষ হঠাৎ করে সামান্যতম অবহেলাও সহ্য করতে পারে না। এছাড়া তিন্নিকে বিগত 2 মাস যাবৎ পর্যবেক্ষণ করছে ফুয়াদ। তার এই নিরামিষ প্রকৃতির পিচ্চি বউটির মনের মধ্যে কোনো একটা গোপন রহস্য আছে, যেটা চাইলেও ফুয়াদকে বলতে পারছে না সে। কিন্তু ফুয়াদ থেমে থাকবার পাত্র নয়। অনেক হয়েছে পার্সোনাল স্পেস দেওয়া, এবার সময় এসেছে আস্তে আস্তে তিন্নির পেট থেকে সব কথা টেনে বের করার। অস্থিরতা চেপে ইচ্ছে করে দেরিতে ঘরে গেল সে। গিয়ে দেখলো ঘর অন্ধকার। পা টিপে টিপে ভেতরে ঢুকে দেখলো তিন্নি শুয়ে পড়েছে, কিন্তু ঘুমোয়নি। বিছানায় শুয়ে শুয়ে ফোপাচ্ছে। অবাক হলো ফুয়াদ, এইটুকুতেই এত কান্না? মেয়ে মানুষের জাতটা এমন কেন? এত কান্না তাদের আসে কোথা থেকে? কাছে গিয়ে গলা খেকারি দিল ফুয়াদ। আস্তে করে তিন্নিকে ডাক দিল। ঘুমিয়ে পড়ছো? তিন্নি জবাব দিল না। ফুয়াদ আবার ডাক দিল, ঘুমিয়ে পড়ছো? না, আপনার কিছু লাগবে? ফুয়াদ ইতস্তত করে বলল, না মানে আসলে আমি সরি, তোমাকে রেখে খেতে যাওয়াটা আমার একদম উচিত হয়নি। আমি কি ভাত নিয়ে আসবো? না। সংক্ষিপ্ত জবাব তিন্নির। কেন, রাতে না খেয়ে থাকা ভালো না? আমার খিদে নেই। ফুয়াদ সাবধানে বিছানায় বসলো। তিন্নি ঠিক রেগে আছে নাকি অভিমান করেছে বোঝা যাচ্ছে না। অন্ধকারে তার চেহারাও দেখতে পারছে না। তিন্নি পাশ ফিরে বলল, আপনি শুয়ে পড়ছেন না কেন? কালকে সকালে তো অফিস আছে। আছে, কিন্তু কিন্তু কি? ফের বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল তিন্নি। ফুয়াদ বিপাকে পড়ে গেল। উঠে গিয়ে লাইট অন করলো সে। লাইট অন করতে দেখলো তিন্নি শুধু ফুপাচ্ছে না, কাঁদতে কাঁদতে অলরেডি তার চোখ মুখ ফুলে গেছে। সামান্য ভাত খাওয়া নিয়ে নিশ্চয়ই এত কান্না করার কথা নয়। ফুয়াদ চিন্তায় পড়ে গেল। তিন্নির সামনে চেয়ার টেনে বসলো সে। আলতো করে কনুই চেপে ধরে বলল, ওই ওঠো ওঠো, দেখি কি হয়েছে বলো আমাকে। তিন্নি তৎক্ষণাৎ চোখ মুছে নিয়ে বলল, কিছু হয়নি, আপনি যান, শুয়ে পড়ুন। ফুয়াদ তিন্নির হাত চেপে ধরল। জোরপূর্বক তাকে শোয়া থেকে টেনে তুলে বলল, না বলতে চাইলে আমি জোর করব না, কিন্তু খাবো চলো। মা তোমার কথা বারবার জিজ্ঞেস করছেন, ডাকতেও চাইছিলেন, আমি বারণ করছি, চলো খাবে। তিনি দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠে বলল, খাবো না আমি। কেন খাবে না? আমি একজনকে ভালোবাসতাম। ফুয়াদের হাতের বাঁধন ঢিলে হয়ে গেল, তবে ছাড়ল না। কিছুক্ষণ সময় নিয়ে তিন্নির দিকে চেয়ে রইল। তারপর খুব স্বাভাবিক ঠান্ডা গলায় প্রশ্ন করল, বসতাম মানে কি? এখন বসো না। তিন্নি মুখে জবাব এলো না। এটা কি ধরনের প্রশ্ন করেছে ফুয়াদ? লোকটা কি মাথা টাথা গেছে? তাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ফুয়াদ ফের একই প্রশ্ন করলো। অনেকক্ষণ বাদে ধীরে ধীরে মুখ খুলল তিন্নি। বলল, আপনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝছেন, কিংবা আমার কথা বিশ্বাস করতে পারছেন না। আমি সত্যি বলছি, বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম। এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি আমাকে বলছো তুমি একজনকে ভালোবাসতে, এর মানে আমি কি ধরে নেব তুমি এখন তাকে ভালোবাসো না? এই তো। সে আমাকে কোনোদিন ভালোবাসেনি। এটাও আমার প্রশ্নের উত্তর হলো না। যাই হোক, এখন কি সেই দুঃখে কাটছো? আমি গিয়ে তাকে রিকোয়েস্ট করব? ফুয়াদ চেহারা এবং কণ্ঠস্বর দুটোই স্বাভাবিক। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছি, আর পাচ্ছি না ভালো থাকার অভিনয় করতে।
তো আপনি কি করতে বলছেন? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি চান তবে ওই ছেলেকে গিয়ে রিকোয়েস্টও করব। শুধু মুখ দিয়ে বলতে হবে আমাকে, না বললে আমি বুঝবো না। তিনি কি করবে বুঝতে পারছে না। সে যতটা দুশ্চিন্তা নিয়ে কথাটা বলেছিল, ফুয়াদের কাছ থেকে ততটা রিয়াকশন পাচ্ছে না। নিতান্তই রাগ লাগছে তার। সবাই কেন তাকে এমন হালকাভাবে নেয়? আগে রেজওয়ান নিত, এখন ফুয়াদ। এরা ভাবেটা কি? তিন্নি বাচ্চা? কান্না থেমে গেল তার। হতাশ এসে ভর করলো ঢোকের পাতায়। ফুয়াদ তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? বলবো না, আপনার সঙ্গে কথা। ও আচ্ছা, তা আপনি কি খাবেন নাকি আমি শুয়ে পড়বো? ফুয়াদ বিছানার উপর পা তুলে বসলো। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? ফুয়াদ তার প্রশ্নের জবাব দিল না। স্থিরভাবে তিন্নির মুখের দিকে চেয়ে অল্প হাসলো। তিন্নি অস্বস্তিতে জড়সড় হয়ে বলল, তার সঙ্গে কিন্তু আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তো? না মানে ভালোবাসাটা একতরফা ছিল। আচ্ছা। ফুয়াদ শুয়ে পড়ার প্রস্তুতি নিল। তার ঠান্ডা রিয়াকশন তিন্নির মাথায় কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ কি করছে সে নিজেও জানে না, কিন্তু এখন মনে হচ্ছে নিজ হাতে সংসারটা ভেঙে দিতে চলেছে সে। নতুবা ফুয়াদ এমন শান্ত আচরণ করবে কেন? নিশ্চয়ই তিন্নিকে ত্যাগ করার পরিকল্পনা করছে সে। তাই যদি হয় তবে বাবা মাকে কি জবাব দেবে তিন্নি? অকস্মাৎ ভয়ে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলল। ফুয়াদ বাধা দিল না। উঠে গিয়ে চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। কিছুক্ষণ বারান্দায় কাটিয়ে এসে তিন্নির পাশে বসলো। বলল, তাকে যখন এতই ভালোবেসেছো তখন আমাকে বিয়ে করছো কেন? তার প্রতি এখন আমার আর কোনো ফিলিংস নেই। তার মানে তুমি বলতে চাইছো এখন আমার একটা সুযোগ আছে? তিনি অবাক হলো ফুয়াদের প্রশ্ন শুনে। সে মোটেও এমন কিছু বলতে চায়নি। সে শুধু সত্যিটা জানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পরিণতির কথা ভাবেনি। তার রিয়াকশন থেকে ফুয়াদের হাসি পেয়ে গেল। তিন্নির সম্পর্কে রেজনের কাছ থেকে অল্প বিস্তর জেনেছে সে। মেয়েটা ভীষণ ইমোশনাল, খামখেয়ালিও, আবেগ চেপে রাখতে পারে না। হাসি ঠেকিয়ে বলল, কি তাই তো? আমার মনে হয়েছিল সত্যিটা আপনাকে জানানো দরকার। আপনাকে অন্ধকারে রেখে আমি ভালো থাকতে পারছিলাম না। তিন্নি মাথা নিচু করে হাত দুটো মুঠো করে ফেলল। এখন বয়স কত তোমার? জানুয়ারিতে 19 হবে। বাহ, তাহলে তো ভালোই ইস্রে পোকা তুমি। একেবারে আন্ডা বাচ্চা থাকতেই প্রেম ভালোবাসা বুঝে গেছো। গুড, ভেরি গুড। তিন্নির এবার রাগ লাগছে। গম্ভীর মুখে প্রতিবাদ করে বলল, প্রেম ভালোবাসার কোনো বয়স হয় না। আমি তাকে সত্যিই খুব ভালোবাসতাম। আমার বয়স কত জানো? 31 বছর 4 মাস 10 দিন। আমাকে এসব প্রেম ভালোবাসাতে বোঝাতে এসো না। যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে লক্ষ্মী মেয়ের মতো মন দিয়ে সংসার করবে। পুরনো প্রেমিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওসব বাচ্চাকালের প্রেম ভালোবাসা সকলেরই দু চারখানা থাকে, তাই বলে জীবন কারোর জন্য থেমে থাকে না। পড়াশোনায় মনোযোগ দাও, আর বাকিটা আমার দায়িত্ব। আমি যতদিন বেঁচে আছি ততদিন মনে মনেও আমার স্ত্রীকে দ্বিচারিণী হতে দেব না। এত ভালোবাসবো যে দিন রাত 24 ঘন্টা শুধু আমারও নামই জপ করবে। কথা শেষ করে ফুয়াদ তিন্নিকে কোনো প্রত্যুত্তর করার সুযোগ দিল না। জোরপূর্বক তাকে টেনে ভাত খাওয়াতে নিয়ে গেল। এয়ারপোর্ট থেকে শায়লা মুরসালিনকে নিয়ে সরাসরি মামার বাসায় উঠেছে রেজওয়ান। প্রায় 3 বছর পর দেশে ফিরেছে তারা। শায়লা মুরসালিন ভীষণ খুশি। এসে খবর পেয়েছেন তিন্নির সন্তান সমবা। তিন্নিকে তিনি বাস্তবিক ভীষণ ভালোবাসতেন। তিন্নিকে দেখে অবাক না হয়ে পারল না রেজওয়ান। পাকা গিন্নি হয়ে উঠেছে একেবারে। সংসারের দায়িত্ব বেশ ভালোই বুঝে নিয়েছে। তার উপর 5 মাসের অন্তঃসত্ত্বা। ভারী মিষ্টি দেখাচ্ছে। না দেখলে রেজওয়ান বিশ্বাসই করতো না আগে সেই ছোট্ট তিন্নি এত বড় হয়ে গেছে। রেজওয়ান কাছে গিয়ে তিন্নির মাথায় হাত রাখলো। মিষ্টি হেসে বলল, কি খবর ভাবি সাহেবা, কেমন আছেন আপনি? তিন্নি সপ্রতিভ হাসলো, মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? রেজওয়ান হাত দুটো দুদিকে প্রশস্ত করে বলল, আছি তো ভালোই, কিন্তু দেখুন তো বড় টড় হয়ে গেছে কিনা। তিন্নি শব্দ করে হাসলো, বলল, বসুন, আপনার জন্য শরবত নিয়ে আসি। জার্নি করে এসেছেন, ভালো লাগবে। তিন্নি চলে গেলে রেজওয়ান সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। বুকের ওপর থেকে অনেক বড় বোঝা নেমে গেছে তার। তিন্নি সুখী হয়েছে। তার স্বপ্নের রাজকুমার সে পেয়ে গেছে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো রেজওয়ান, তিন্নির মুখের এই হাসি যেন চিরকাল বজায় থাকে। সে যেন রাজরানী হয়। সেদিন আর কোথাও বেরোলো না রেজওয়ান। অনেকদিন বাদে দেশে ফিরেছে। বাসার সবার সঙ্গে গল্পগুজব করে কাটিয়ে দিল। পরের দিন বিকেলবেলা জাহিদকে নিয়ে বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে কফি খেতে বেরোলো। ভেতরে বসে পুরনো কিছু ব্যবসায়িক আলাপ আলোচনা সেরে নিচ্ছিল দুজনে।
হঠাৎ ওয়েটারের ড্রেস পরিহিত গৌরবর্ণ শীর্ণদেহী এক নারীকে দেখে দুজনেই থমকে গেল। ব্যস্ত ভঙ্গিতে টেবিলে টেবিলে অর্ডার পরিবেশন করছে নীলি। রেজওয়ানদের টেবিলে কফির অর্ডার নিয়েই এগিয়ে আসছে। রেজওয়ানের চোখের পলক পড়ল না। মূর্তির মতো নির্বাক হয়ে সামনের দিকে চেয়ে রইল সে। একটু একটু করে সামনে এগিয়ে আসছে নীলি, আর একটু একটু করে বাড়ছে রেজওয়ানের হৃদস্পন্দন। 3 বছর পর আবার সেই জ্বালাময়ী মুখ, এখনো সেই আগের মতন বিষাক্ত অনুভূতি। ছলছল করে উঠল চোখ জোড়া। সেদিন রেজওয়ানের দেওয়া ফ্ল্যাটটা নেয়নি নীলি। হসপিটাল থেকে বাবাকে নিয়ে মাসখানেকের মতো নিখোঁজ হয়ে গিয়েছিল। কোথায় গিয়েছিল কাউকে বলে যায়নি। তারপর একদিন জাহিদ খবর পায় নিজামুদ্দিন সাহেব মারা গেছেন। তাকে নিয়ে দেশের বাড়িতেই গিয়েছিল নীলি। সেখান থেকে ফিরে এসে রেস্টুরেন্টের ওয়েটারের চাকরি। তারপর থেকে জাহিদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয়, কিন্তু নীলি থাকে কোথায়, চাকরি করে কোথায়, এসব জাহিদ জানতো না। তার আজকে হঠাৎ নীলিকে দেখে সেও চমকে গেছে। স্বাস্থ্য ভেঙে একহারা হয়ে গেছে নীলির। শরীরে রক্ত মাংস বলতে কিচ্ছু নেই, যেন ফ্যাকাশে একটা মূর্তি এগিয়ে আসছে তাদের দিকে। টেবিলের কাছে কফি রেখে চলে যাচ্ছিল নীলি, কিন্তু রেজওয়ানের চোখে চোখ পড়তেই থমকে গেল। হতবিহল বিস্মিত চেহারা নিয়ে দুজনেই অনেকক্ষণ একে অপরের দিকে চেয়ে রইল। তারপর আচমকায় হেসে ফেলল নীলি। স্মিত হেসে জবাব বলল, কেমন আছো? রেজওয়ান স্বাভাবিক হতে পারল না। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে তার। জড়সড় গলায় কোনো রকমে উত্তর দিল সে, ভালো। তোমার কি খবর? এই তো আছি কোনো রকম, ঘর চাকরি এসব নিয়েই দিন কেটে যাচ্ছে। ও, কথা হারিয়ে ফেলেছে রেজওয়ান। তোমরা কি বসবে কিছুক্ষণ? আমার আসলে তাড়া আছে। রেজওয়ানের সামনে থেকে তাড়াতাড়ি পালাতে চাইল নীলি। জাহিদ যেন সেটা বুঝতে পেরেই বলল, ইটস ওকে, তুমি যেতে পারো, আমরা বেশিক্ষণ থাকবো না। থ্যাংক ইউ। নীলি মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে গেল, কিন্তু রেজওয়ানের চোখের আড়াল হতেই গলগল করে চোখের পানি পড়তে শুরু করলো তার। এতদিন বাদে এমন অপ্রত্যাশিতভাবে রেজওয়ানের সঙ্গে দেখা হয়ে যাবে সে ভাবতেই পারেনি। ভালোবাসার মানুষটাকে কতদিন বাদে দেখতে পেয়েছে, অথচ পাহাড় সম অপরাধবোধ নীলিকে সামনে দাঁড়াতে পর্যন্ত দেয়নি। নীলি চলে গেলেই শক্ত হয়ে বসে রইল রেজওয়ান। কফি ঠান্ডা হয়ে গেল, তার মুখে উঠল না। উঠে দাঁড়ালো সে, বিল পে করে জাহিদকে নিয়ে বেরিয়ে গেল। রবিবার সন্ধ্যায় নীলি বেরিয়েছিল সাপ্তাহিক বাজারে জোগান করতে। রেজওয়ান মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিল। পথমধ্যে পুনরায় দেখা হয়ে গেল দুজনার। নীলি না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু রেজওয়ান সেটা হতে দিল না। মেয়েকে জাহিদের কোলে দিয়ে নীলির পিছু নিল সে। কিছুদূর এগিয়ে ডাক দিল, নীলি দাঁড়াও। অনিচ্ছা সত্ত্বেও নীলি দাঁড়িয়ে পড়ল, মুখ তুলে চাইল। রেজওয়ানও তার মুখের দিকে চেয়ে রইল। কিছু বলবে? অনেকদিন বাদে দেখা, সেদিন তো কথাই বলতে পারিনি। হ্যাঁ, প্রায় 3 বছর পর। আমি তো ভেবেছিলাম আর কখনো বোধহয় তোমার সঙ্গে দেখা হবে না। নীলি সামান্য হাসল, তবে ওর হাসিতে প্রাণ নেই, আছে শুধু ক্লান্তি। রেজওয়ান হাতে বাজারের ব্যাগের দিকে ইশারা করে বলল, এত বাজার? বিয়ে করেছো নিশ্চয়? নীলি হালকা হাসল, বলল, আমার কথা বাদ দাও, তোমার কি খবর? জাহিদের কাছে শুনলাম সন্তানের বাবা হয়েছো। রেজওয়ান মুখে খুশির রেখা টেনে নিল, সপ্রতিভ হাসল, বলল, হ্যাঁ, ফুটফুটে দুটো কোনটা সন্তান আছে আমার। চোখের কোণে সামান্য জল বুঝি জমা হলো নীলির, কিন্তু রেজওয়ানকে দেখাতে চাইল না। বা হাতের কোণে চোখ মুছে মৃদু হেসে বলল, তা দেশে হঠাৎ কি মনে করে? এমনি মেয়েদের নিয়ে ঘুরতে এসেছি। ওদের মা আসেনি? না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। বাজারের দিকে পা বাড়ালো নীলি। রেজওয়ান ফের পিছু ডাক দিল, একটা প্রশ্ন ছিল নীলি। কি প্রশ্ন? রেজাকে কি তুমি সত্যি ভালোবাসতে? নীলি পুনরায় হাসল। এইসব প্রশ্নের এখন কোনো মানে হয় না। পুরো কাসন্দি ঘেটে কি লাভ? বলল, থাক না এসব কথা। আমি জানতে চাই। কেন? রেজওয়ান লজ্জা পেল, পূর্বের কথাটা সংশোধন করে বলল, না মানে কৌতূহল আর কি। যার জন্য তুমি আমাকে ত্যাগ করেছো তাকে সত্যি ভালোবাসতে কিনা, আমি সেটাই জানতে চাই। রেজা সাহেবকে আমি শ্রদ্ধা করতাম। ভালোবাসতে না? কিছুক্ষণ চুপ করে থেকে নীলি বলল, বাসতাম। মিথ্যে বলেছে সে, ইচ্ছে করেই বলেছে। রেজওয়ান সংসারী হয়েছে, নীলির আর কিছু চায় না। নিজের অপরাধের বোঝা মাথায় নিয়ে সারা জীবন রেজওয়ানের কাছ থেকে দূরে সরে থাকবে সে। রেজওয়ানকে কোনোদিন জানতে দেবে না তাকে ঠিক কতটা ভালোবাসে নীলি। কখনো কোনোদিন কোনো এক মুহূর্তের জন্যও না। রেজওয়ান তাকে ঘৃণা করে করুক, কিন্তু নতুন করে তাকে আর কোনো পিছু টানে ফেলতে চায় না নীলি। এমনিতে নীলির জন্য অনেক কষ্ট পেয়েছে সে, আর তাকে কষ্ট দিতে চায় না নীলি। তার জন্যই বুঝি বারবার আমাকে অপমান করেছিলে?
তোমার জন্য নিশ্চয়ই রেজা আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিল। এখনো মনে আছে তোমার? জবাবে রেজওয়ান ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নীলির প্রতি। সেদিনের কথা কোনোদিন ভুলবে না রেজওয়ান। হল ভর্তি লোকজনের সামনে তাকে অপমান করে দুশ্চরিত্র লম্পট রেজার হাত ধরে বেরিয়ে গিয়েছিল নীলি। নীলি হেসে উঠে বলল, পুরুষ মানুষের দাম্ভিকতায় আঘাত লাগলে তারা সহজে ভুলতে পারে না। বড় অদ্ভুত তোমরা পুরুষ জাতি।